নমস্কার। আজ ২রা অক্টোবর ২০২১, মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিন। আগামী বছর ২০২২ আমাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ওই সময়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের অগ্রণী নায়ক মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা হওয়াটা তো স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে খুব স্বাভাবিক। স্বাধীনতা আন্দোলন থেকে যারা প্রায় শতেক যোজন দূরে অবস্থান করেছেন, সেই শাসককুল, বর্তমানের শাসককুল, তারাও তো গান্ধীকে নিয়ে আলোচনা করবেন, প্রচুর কথা বলবেন, যেমনটা তারা কিছুদিন আগে স্বচ্ছ ভারত প্রকল্পে বলেছেন। কিন্তু পাশাপাশি যারা সত্যই মানুষের কথা ভাবেন, মানুষের জনহিতে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, যারা মানুষের ভালোর জন্য শাসকের চোখ রাঙানির মুখোমুখি হতেও ভয় পান না, তারা গান্ধীকে কিভাবে দেখেন? একটু গভীরভাবে যদি ভাবি, তাহলে দেখতে পাবো যে গান্ধী সম্পর্কে এক একজনের ভাবনা এক এক রকম। কেউ ভেগ ধরেন গান্ধীকে নিজ স্বার্থে ব্যবহার করার জন্য, আর কেউ আগামীর লড়াইয়ে গান্ধীর প্রাসঙ্গিকতাকে বুঝে নিতে চান লড়াইকে জোরদার করবার জন্য। এইসব নিয়েই আজকে আমাদের আলোচনা। আমার গান্ধী আলোচনা করেছেন বিশিষ্ট সমাজকর্মী এবং অধ্যাপক কুমার রানা। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ মহাত্মাকে নিয়ে কিছু বলবার জন্য যে আমার নাম ভেবেছেন, সে কারণে আমি খুবই কৃতজ্ঞ। আমি মহাত্মা শব্দটাই ব্যবহার করছি, রবীন্দ্রনাথের দেওয়া নাম। একই সঙ্গে আমার সংকোচের সীমা নেই। মহাত্মা সম্পর্কে আমি এতই কম জানি যে তাকে নিয়ে একটা গোটা বক্তৃতা করার মতন অসম্ভব প্রস্তাবে রাজি হওয়ার মধ্যে কতটা মূঢ়তা আছে আর কতটা দুঃসাহস তা বলা কঠিন। তাই অজ্ঞানতাকেই সম্বল করে কিছু কথা বলবো। মহাত্মার মাপ বিরাট, বিপুল তার কর্মকাণ্ড। সে কারণে যে কোনো বৃহৎ মানুষের মতোই মহাত্মাও ভিন্ন ভিন্ন লোকের চোখে আলাদা আলাদা ভাবে ধরা দেন। মানুষ তাকে খণ্ড খণ্ড ভাবেই পায়। অন্তত আমরা যারা সাধারণ মানুষ, তাদের মনে মহাত্মার কোনো অখণ্ড স্বরূপ ছায়া ফেলে বলে মনে হয় না। এটাই হয়তো তার মাহাত্ম্য। অনেকের ভাবনায় অনেক মহাত্মা মিলে এক বড় মহাত্মা গড়ে ওঠেন। মহাত্মার সঙ্গে বহুল মানুষের এই বহুল সম্পর্ক নিয়েই আজ কিছু কথা বলবো। মোহনদাস করমচাঁদ গান্ধী তার মহাত্মা নামটি পেয়েছিলেন এই বাংলায়, রবীন্দ্রনাথের দেওয়া নাম। তার জীবনের বড় ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে এই প্রদেশ, বর্তমান পশ্চিমবঙ্গ এবং অখণ্ড বাংলা। বিশেষত ধর্মীয় উন্মাদনা থেকে সৃষ্ট দাঙ্গা নিবারণে বাংলায় তার কর্মকাণ্ড যে বিস্মৃত হয়, তার চেয়ে বড় মহাপাতক আর কেউ নেই। তা সত্ত্বেও স্বাধীনতা ও দেশভাগের পর আমাদের রাজ্যে মহাত্মার ছবিটা ক্রমশ ফিকে হয়েছে। আমরা যতদিনে স্কুলে পড়তে যাচ্ছি, স্বাধীনতার ১.৫-২ দশক পর, ততদিনে এ রাজ্যে মহাত্মা আর নায়ক নন। আমরা তার সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগও পাইনি। যদিও তার রচনাবলী বাংলায় প্রকাশিত, অসামান্য তর্জমা করেছিলেন সতীশ দাশগুপ্ত, সেসব পড়বার প্রয়াস পাই যৌবন অতিক্রান্ত হবার পর। আমরা বড় হয়ে উঠেছি বামপন্থী পরিমণ্ডলে, সেই আবহে মহাত্মাকে নিয়ে চর্চার ব্যাপকতা ছিল না। তা সত্ত্বেও তার সঙ্গে যে পরিচয় ঘটল, সেটা কতগুলো ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে। দীর্ঘদিন পাটনায় থেকেছি। সেখানে গান্ধী সংগ্রহালয়ে বামপন্থী, বিশেষত নকশালপন্থীদের অনেক মিটিং হতো। রাজি আহমেদ ছিলেন তার পরিচালক। একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি তো অহিংস, তা সহিংস রাজনীতির লোকেদের মিটিং করতে দেন কেন? রাজি ভাই একটু তাকিয়ে বললেন, আমার গান্ধী আমাকে বলেছেন যে তোমার কাজ তুমি করবে, তোমার রাস্তায় তুমি হাঁটবে, অন্যের রাস্তা আটকাবে না। তেমনি দ্বিতীয় ঘটনা, দেখা হয়েছিল শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আদ্যন্ত গান্ধীবাদী, বর্ধমানের কলা নবগ্রামের একটা মিটিংয়ে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, আপনি তো গান্ধীবাদী,
তা আপনার জিন্না পাকিস্তান নতুন ভাবনা বইতে আপনি জিন্না সম্পর্কে এত সপ্রশংস হলেন কি করে? উত্তরে বলেছিলেন, আমার গান্ধী আমাকে এমনটাই শিখিয়েছেন, যাকে সত্য মনে করবে সেটাই বলবে। রাজীব ভাই ও শৈলেশ কুমারের এর এর আরেকজনের কথা বলতে হয়, অভয় বাং। ভারতীয় জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রণী অভয় বাং তাঁর গান্ধীকে পেয়েছিলেন সবচেয়ে দুঃখী মানুষটির মুখ স্মরণে এনে কিভাবে বাধার পাহাড় ডিঙোতে হয়। আদিবাসী অধ্যুষিত গড়চিরলিতে তাঁর কাজ। কোনো পরীক্ষায় সেকেন্ড না হওয়া অভয় বাং বেছে নিয়েছিলেন গড়চিরলির কষ্টকর জীবন। তিনি যে কোনো জায়গায় যেতে পারতেন, বিদেশে যেতে পারতেন, অত্যন্ত বড় ডাক্তার হতে পারতেন, সেগুলো না করে তিনি আদিবাসীদের মধ্যে জনস্বাস্থ্যের কাজে যোগ দিলেন। এটাও তার প্রেরণা গান্ধী। এদের কথাগুলো আমার মনে গেঁথে গেল। তার মানে মহাত্মা আলাদা আলাদা লোকের নিজস্ব ব্যাপার। এই সময়েই আশ্চর্য সমাপতন। হাওড়া স্টেশনে সর্বোদয় বুক স্টলে মহাত্মার জীবনী লেখক ডিজি তেন্ডুলকারের লেখা একটা বই পেলাম, গান্ধী ইন চম্পারণ। সেই বই থেকেই আপনাদের কাছে অনেকখানি বলবো, কারণ এতদিনে বামপন্থী রাজনীতির সংকটের কারণ ও তা থেকে বেরোবার পথ খুঁজতে গিয়ে আমিও একরকম করে আমার গান্ধীকে পেয়েছি। উইক পত্রিকার 2013 সালের 3রা ফেব্রুয়ারি সংখ্যায় অমর্ত্য সেন একটা ছোট প্রবন্ধ লিখেছিলেন, চেরি পিকিং গান্ধী, এই ছিল তার শিরোনাম। সেখানে তিনি যুক্তি দিচ্ছেন, সবার কাছ থেকে সব কিছু নিতে হবে তা নয়, যার কাছ থেকে যা নেবার ততটুকুই নেব, কিন্তু তার বক্তব্যে ভুল কিছু আছে বলে তাকে পুরোটা ফেলে দেব না। উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন, প্রাচীন গ্রিসে শিশুদের মানুষ করতে পারবে না এমন মা বাবাদেরকে তাদের সন্তানদের নগরের বাইরে ফেলে দিতে হতো, কিন্তু অ্যারিস্টটল এই প্রথার বিরোধিতা করেননি। আবার হিউম মনে করতেন আফ্রিকীয়রা কম বুদ্ধির অধিকারী, তা বলে মানব সভ্যতার বিকাশে এদের অবদানগুলোকে আমরা বিসর্জন দিতে পারি না। গান্ধী সম্পর্কেও তার সেই মত। তিনি নিখুঁত নন বলে তার কাছ থেকে আমরা যা পেতে পারি তা নিতে অস্বীকার করা একটি ভ্রান্তি। গান্ধী ইন চম্পারণ বই থেকে আমিও আমার গান্ধীকে নিলাম। কিভাবে নিলাম সেটা অন্যত্র লিখেছি, কিন্তু এখানে আবার বলা দরকার। 1 শতাব্দী আগে হাওড়া স্টেশন থেকে পাটনার ট্রেনে উঠলেন রাজকুমার শুক্লা। সঙ্গে তাঁরই মতো গেঁয়ো চেহারার, খাটো ধুতি পরা, ইন্দ্রলুপ্ত 50 ছুঁই ছুঁই এক পুরুষ। লোকটাকে ধরবার জন্য কত চেষ্টাই না করেছেন রাজকুমার। এই চেষ্টা যতখানি বিহারি কৃষকের অদম্য জেদের ফল, তার চেয়ে বেশি বোধ হয় জন্ম জন্ম ধরে অর্জিত লোকপ্রজ্ঞায় এই লোকটিই ঠিক লোক বোধে উপনীত হওয়ার পরিণতি। ভরসা খুঁজে ফেরা রাজকুমার মানুষটিকে দেখে ভরসা পেয়েছেন। বিহারের উত্তর পশ্চিম প্রান্তে নেপাল সীমান্তবর্তী জেলা চম্পারণ। সেখানকার নরকটিয়াগঞ্জ স্টেশন থেকে 7 মাইল পথ হাঁটলে তার গ্রাম মুরলি ভারোয়া। গ্রাম থেকে গেছেন লখনৌ। কংগ্রেস অধিবেশনে চম্পারণের রায়তদের ওপর নীলকরদের ভয়াবহ অত্যাচারের সুরাহা খুঁজতে। তৎকালীন কংগ্রেসের দিকপাল সব নেতা, লোকমান্য তিলক, পণ্ডিত মদন মোহন মালব্যর কাছে সবিনয় নিবেদন, চম্পারণের রায়তদের জন্য কিছু করুন। আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য সমস্যার সমাধান। এখন এসব শোনার সময় কোথায়? রাজকুমারের হতাশা শেষ সীমায় পৌঁছানোর আগে আগেই লোকটিকে দেখলেন। এর কথা খানিক শুনেছেন, গুরুত্ব দিয়ে ভাবেননি, কিন্তু শীর্ণ দেহাতি চেহারার, সাধারণের মধ্যে মিশে থাকার অসাধারণ বৈশিষ্ট্যে উজ্জ্বল মানুষটিকে নিজের চোখে দেখার পর রাজকুমার নিশ্চিন্ত হন, একেই দরকার। সরাসরি স্বনির্বন্ধ অনুরোধ, চম্পারণের নীল চাষিদের দুর্দশার কথা আপনি জনসমক্ষে তুলে ধরুন। প্রত্যুত্তরে তিনি জানালেন, নিজের চোখে না দেখে আমি কোনো কথা বলবো না। এই ছিলেন গান্ধী। আমি নিজের চোখে আগে দেখব। তাহলে নিজের চোখে দেখে আসবেন, চলুন। তিনি কথা দিলেন পরের বছর মার্চ এপ্রিল নাগাদ চম্পারণ যাবেন, কিন্তু রাজকুমারের তর্স হয় না। তার পিছু ধরে চললেন কানপুর, সেখান থেকে আহমেদাবাদ, অবশেষে কলকাতা থেকে তাকে সঙ্গে করে চলা। সেই যাত্রা শুরু হলো 7ই এপ্রিল 1917। পাটনায় উঠলেন বিখ্যাত উকিল ও কংগ্রেসের নেতা রাজেন্দ্র প্রসাদের প্রাসাদোপম বাড়িতে। রাজকুমার ভেবেছিলেন সেখানে তাদের আতিথ্য জুটবে, জুটেও ছিল। রাজেন্দ্র প্রসাদ বাড়িতে ছিলেন না যদিও, কিন্তু সেই আতিথ্যের সঙ্গে মিশেছিল জাতপাত, শ্রেণী এবং পদমর্যাদা জনিত বিভাজনের অমানবিকতা। রাজকুমারের সঙ্গীর কাছে এগুলো নতুন নয়, গায়ে মাখেননি।
তার দরকার ছিল স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ। রাজকুমারের ইচ্ছাশক্তি প্রবল, কিন্তু তাকে কেউ পাত্তা দেয় না। একে চাষি, তাই আবার নেপাল সীমান্তের কোন এদোগাঁয়ের বাসিন্দা। অতএব যা করার নিজেকেই করতে হবে বলে ধর্মাচরণে গোঁড়া হিন্দু মানুষটি আতিথ্য নিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা মজহারুল হকের বাড়িতে। ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার, সামাজিক পরিসরে তার অনুপ্রবেশ তার কাছে অনাকাঙ্ক্ষিতই শুধু নয়, প্রতিরোধ্য একটা ব্যাপার। এই বোধেই অল্প কিছুদিন পর যখন চম্পারণে নীল চাষিদের কথা শোনা হচ্ছে, তখন সেখানে তিনি কংগ্রেস নেতাদের আলাদা আলাদা রান্নার ব্যবস্থা তুলে দিচ্ছেন। তার ডাকে সাড়া দিয়ে অনেক কংগ্রেস নেতা কর্মী হাজির হন চম্পারণে, কিন্তু তাদের অনেকেই সঙ্গে রান্নার ঠাকুর নিয়ে গিয়েছেন। জাতপাতের ভিন্নতাকে ভেঙে তিনি চালু করলেন এক হাঁড়িতে খাওয়ার ব্যবস্থা। এটা তিনি শান্তিনিকেতনেও করেছিলেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ভিন্ন ভিন্ন জাতের লোকেদের ভিন্ন ভিন্ন ভাবে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। গান্ধী এসে বললেন এটা চলবে না, ভেঙে দিলেন। কিন্তু তিনি তো কেবল সমাজ সংস্কারক নন, আদ্যন্ত রাজনীতিবিদ। ব্যবহারিক রাজনীতিই তাঁর জীবন। সে রাজনীতিকে তিনি উত্তীর্ণ করলেন প্রকৃতই লোক রাজনীতির চূড়ায়। যে কালে বাগ্মিতাই জননেতা হওয়ার পূর্ব শর্ত, তিনি যত প্রলম্বিত, উত্তেজক, আবেগ ঘন ভাষণ দিতে পারেন তিনি তত বড় নেতা। সেই সময়কে মহাত্মা বিভাজিত করলেন একটি অন্য রূপে। তার রাজনীতি আশ্রিত হলো বলা নয়, শোনার ওপর। লোকেদের কথা শুনতে হবে, সে কথা যতই অগোছালো, পুনরাবৃত্তি বা অস্পষ্টতা দোষে দুষ্ট হোক না কেন, কথা শোনাটাই হয়ে উঠল একটা মস্ত অঙ্গীকার। জনসাধারণের দুঃখ দুর্দশা, সুখ আনন্দের অংশীদারির ভিতর দিয়ে তাদের দিশারি হয়ে ওঠার আত্মপ্রতিশ্রুতি। শ্রবণ একটি গুণ মাত্র নয়, তা একটি শর্ত। দেশ জাতির উন্নতি ঘটানো যদি রাজনীতির উদ্দেশ্য হয়, তাহলে দেশবাসীর কথা শুনতেই হবে। দেশ তো কোনো বিচ্ছিন্ন বিমূর্ত সত্তা নয়, লক্ষ কোটি নিরন্ন অবদমিত প্রথা শৃঙ্খলিত মানুষকে নিয়েই দেশ। সে দেশের স্বাধীনতা তো কেবল ক্ষমতার হস্তান্তর নয়, আসলে তো তা জনসাধারণের শৃঙ্খল মুক্তি। সে উদ্দেশ্য সাধনে কান পেতে মনোযোগ দিয়ে শোনার ভূমিকাটা যে কতটা নির্বিকল্প, তার ফলিত রূপ দেখা গেল 1917 গ্রীষ্মে চম্পারণে। রাজকুমার শুক্লার সঙ্গীটি সেদিন বিখ্যাত কেউ নন, কিন্তু শুক্লা তাকে যেভাবে চিনে নিয়েছিলেন, সেভাবেই তাকে আপন মানুষ বলে চিনে নিল তিরহুতের জনতা। পাটনা থেকে ট্রেনে মুজাফফরপুর নামা মাত্রই জনতা হয়ে উঠল তাঁর সঙ্গী। সেখান থেকে মতিহারি, তৎকালীন চম্পারণ জেলা সদর, অধুনা পূর্ব চম্পারণ জেলার মুখ্যালয়। দলে দলে রায়তদের আগমন, সারাদিন ধরে চলছে তাদের কথা শোনার কাজ। প্রায় সারা রাত ধরে চলছে সেই সব কথার পরীক্ষা নিরীক্ষা, বিশ্লেষণ। বড় বড় উকিল, কংগ্রেস নেতা এবং অধ্যাপকরাও তাঁর সঙ্গী, স্বেচ্ছাসেবী। এ রাজনীতি শাসকের অজানা এবং ভয়ঙ্কর বিপজ্জনক। এ রাজনীতি আপাত নিষ্ক্রিয়, এতে সরকার বিরোধিতার কোনো উচ্চ রব রণধ্বনি নেই সমালোচনায় বিদ্ধ করার প্রকরণ। অজ্ঞাতপূর্ব এই অনুশীলনের প্রক্রিয়া শুধু শুনে যাওয়া। অজানা বলেই শাসকের আতঙ্ক দ্বিগুণ হলো এবং অচিরে ঘোষণা করা হলো লোকটাকে চম্পারণ ছাড়তে হবে, ওর এখানে থাকাটা বিপজ্জনক, যে কোনো সময় প্রজা বিদ্রোহ হতে পারে। এক পুলিশ কর্তা তো বলেই বসলেন, এই কথা শোনার প্রক্রিয়া শ্রেণী যুদ্ধের সূচনা করবে। আদালতে হাজিরা দিয়ে লোকটি শান্ত কণ্ঠে জানিয়ে দিলেন, আইন মেনে চলা নাগরিক হিসেবে আমার প্রথম বোধটা হচ্ছে আমাকে সরকারি হুকুম মানতে হবে, কিন্তু এ কাজ করতে হলে আমি যাদের জন্য এসেছি তাদের প্রতি কর্তব্যবোধের বিরুদ্ধেই হিংসার প্রয়োগ ঘটাতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না নীল চাষিদের অবস্থা বিষয়ে তার তদন্ত শেষ হচ্ছে তিনি চম্পারণ ছেড়ে নড়বেন না। এটা যদি আইন ভাঙা হয়, সরকার তাকে জেলে পুরুক, তিনি প্রস্তুত। সে যাত্রায় সরকার পিছু হটে, তাকে গ্রেপ্তার করে না। গ্রেপ্তার করা কঠিন ছিল, কথা শোনাটাকে অপরাধ হিসেবে দেখানো সহজ ছিল না। অবশ্য যতক্ষণ তিনি কথা শুনছেন ততক্ষণ সেখানে পুলিশের লোক উপস্থিত থেকেছে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। তিনি তো গোপনে কিছু করতে চাননি। বস্তুত রাজনীতির প্রকাশ্যকরণই তার রাজনৈতিক শক্তি। পুলিশ যদি সেই প্রক্রিয়ার সাক্ষী থাকতে চায় থাক, তাতে তার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যায় পড়ল রাষ্ট্র, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সচিব। কেউই বুঝতে পারছে না এই লোকটাকে নিয়ে কি করা। সে নিজে তো কিছু বলছে না, কেবল শুনছে। এক বেতিয়াতেই 25,000 রায়তের বয়ান নথিভুক্ত হলো, 10,000-এর সম্পূর্ণ, বাকিদের আংশিক।
শুধু শিবিরে বসে নয়, শোনা হচ্ছে গ্রামে গ্রামান্তরে হেঁটে হেঁটে। বিহারের বৈশাখ মানে বাতাসে আগুন, সেই প্রবাহের ভিতর দিয়ে তিনি হেঁটে চলেছেন মাইলের পর মাইল। আর যেখানেই যাচ্ছেন উতরোল হয়ে উঠছে জনতা, শুধুমাত্র তাকে একবার চোখের দেখা দেখবে বলে। ততদিনে লোকে জেনেছেন তাদের কথা শোনারও কেউ আছে। এই প্রতীতিতে তারা শত বছর ধরে জমে থাকা শাসক ভীতি মুহূর্তে অবলুপ্ত। পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গলা খুলে বলে যাচ্ছেন নীলকরদের অত্যাচারের কথা, এমনকি নীলকর সাহেবের সামনেও। শুনতে শুনতে তিনি শেখাচ্ছেনও কিভাবে শুনতে হয়। এক নীলকর ভেবেছিল রায়তরা তার সামনে অন্তত কোনো অভিযোগ আনবে না, এবং আরও নিশ্চিন্ত হওয়ার জন্য অসৎ উপায়ে কয়েকজনকে মিথ্যা সাক্ষ্য দিতে প্রলুব্ধ করেছিল। সে ডাকে, আসুন নিজের কানে শুনে যান আমি রায়তদের জন্য কত ভালো ভালো কাজ করেছি। আমন্ত্রণ গৃহীত হলো, কথা শুরু হলো স্তাবকতা দিয়ে, আর সঙ্গে সঙ্গে জনতা প্রতিবাদ করে উঠল, মিথ্যা বলছে, ও যা বলছে তার মধ্যে এক ফোঁটাও সত্যি নেই। করজোড়ে জনতাকে থামালেন, ওকে বলতে দিন, সকলেরই কথা বলার হক আছে, ওর কথা শোনার পরে আপনারা আপনাদের কথা বলবেন। শোনার পর্ব চলতে লাগলো। যিনি প্রথমে ভেবেছিলেন চম্পারণে কয়েকটা দিন মাত্র কাটাবেন, সেখানেই তার ভ্রাম্যমান ডেরা গড়তে হলো কয়েক মাসের জন্য। ভারতবর্ষের রাজনীতি সাবালক হয়ে উঠল এই কথানুশীলনের প্রক্রিয়ায়। আর গেঁয়ো চেহারার লোকটি হয়ে উঠলেন লোক নেতৃত্বের প্রতীক। মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে গান্ধীজিতে পরিণত হওয়াটা বাস্তবিক তাঁর নয়, ভারতবর্ষের উত্তরণ। 100 বছর পরেও তাই চম্পারণ আন্দোলন সমান বা অনেক বেশি প্রাসঙ্গিক। আজ কথা শোনার অভ্যাসটাই যেহেতু ভয়ানকভাবে আক্রান্ত, সেই প্রক্রিয়াটাকে বাঁচিয়ে রাখার দায়টাও অত্যন্ত বেশি। তেমনি জরুরি মোহনদাসের গান্ধীজি হয়ে ওঠার পেছনে রাজকুমার শুক্লার মতো বিহারি কৃষকদের ভূমিকা স্মরণ করা। সেই কৃষককে ঠিক মতো চিনে নেওয়ার ক্ষমতা, তার কথার ভিতর দিয়ে আচরণের মধ্য থেকে জনসাধারণের অন্তর্বেদনাকে বুঝে নিয়ে রাজনীতির পথ ঠিক করতে পারার ক্ষমতায় যদি গান্ধীজি লোকনেতা হয়ে থাকেন, তবে তাকে ভবিষ্যৎ নেতা হিসেবে চিনে নেওয়ার কৃতিত্বটাও রাজকুমার শুক্লার প্রাপ্য। এটাই আমার মূল বক্তব্য। গান্ধীজি এবং রাজকুমার শুক্লাকে আলাদা করা যাবে না, পরস্পর পরস্পরের পরিপূরক। আমার গান্ধীকে রাজকুমার শুক্লার থেকে আলাদা করা যাবে না। আমার কাছে আজকের দুর্দিনে এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজকের দুঃসময়ে যখন ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার মাইল পিছনে, যেখানে বহু ঘামে রক্তে অর্জিত মানুষের বেঁচে থাকার, কথা বলতে পারার স্বাধীনতা, নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণ করার বা না করার স্বাধিকার, নিজের ইচ্ছা মতো জীবন ও জীবনচর্যা বেছে নেবার, তা যতই সীমাবদ্ধ হোক না কেন, অধিকার বিপন্ন, তখন যে মানুষটি আমাদের হাত ধরেন তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। মানুষ যা হতে চায় এবং সেই চাওয়াকে পাওয়াতে পরিণতি দিতে নিজেই নিজের মতো কর্মোদ্যোগ নিতে পারে, এমন এক সক্ষম মানব সমাজ গড়ে তোলা সবাই জানে সহজ নয়। শ্রেণী বিভাজন, নৃগোষ্ঠীগত ভাষা, শিক্ষাগত যোগ্যতা, পুষ্টির মান ও পরিমাণ, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার কাঠামোগত বিন্যাসের অসমতা থেকে উদ্ভূত নানা কিছুর বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম, তার অগ্রগতি অনেকখানি নির্ভর করে মানুষের নেতিবাচক স্বাধীনতার প্রসারের ওপর। নেতিবাচক স্বাধীনতা বলতে আমরা বুঝি অন্যের দ্বারা নিহত বা অত্যাচারিত না হওয়ার স্বাধীনতা, নিজের মত প্রকাশে বাধা না পাওয়ার স্বাধীনতা, সভা সমিতি সংগঠনে হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার স্বাধীনতা ইত্যাদি। এই স্বাধীনতাগুলি ছাড়া মানুষের শিক্ষিত হবার, স্বাস্থ্যবান হবার, কর্মে নিয়োজিত হবার, নিজেকে বিকশিত করার মতো ইতিবাচক স্বাধীনতাগুলোর সংগ্রামে অগ্রসর হওয়ার কথা আমরা কিভাবে ভাবতে পারি? তার খণ্ডিত অবয়ব নিয়েও ইংরাজের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা আমাদের যে সীমায়িত গণতন্ত্র দিয়েছিল, সে সংবিধান আমরা রক্ষা করেছিলাম, যেসব লোক প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পেরেছিলাম, সেসবই আজ ধ্বংসের মুখোমুখি। জোর করে লোককে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় বলানো, মানুষের খাদ্যাভ্যাসকে জোর করে বদলে দেওয়া, স্বাধীন মত প্রকাশের অপরাধে খুন করা, কারারুদ্ধ করার যে রীতি গত অর্ধ দশক জুড়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তা থেকে মুক্তি না পেয়ে মনুষ্যত্ব কিভাবে তার সংজ্ঞা নির্মাণ করতে পারে? আজ যখন মানুষের মৌলিক সত্তাটাই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে, বাঁ হাত টাকা নেয় আর ডান হাত ঘুষি মারে, কথা বলাটা অপরাধ,
কথা শোনাটা বিলাসিতা, মেরে কাজ হাসিল করাটা রাজধর্ম, তখন আমাদের সামনে যে মানুষটি এসে দাঁড়ান তিনি আমাদের মহাত্মা। তার কিছু বিশ্বাস হয়ে ওঠে আমাদের পাথেয়। যেমন যেমন তার কথাতেই বলি, আমি এমন কোনো ভারত চাই না যেটা হবে একান্তভাবে হিন্দু বা খ্রিস্টান বা মুসলমান। আমি সেই ভারত চাই যে ভারত হবে সহিষ্ণু, যেখানে বিভিন্ন ধর্মবিশ্বাস পাশাপাশি চলতে পারবে। অথবা আমি আমার ধর্মবিশ্বাসের ব্যাপারে শপথ নিতে পারি, আমি এর জন্য প্রাণ দিতে পারি, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে রাষ্ট্রের করণীয় কিছু নেই। ধর্মনিরপেক্ষ কল্যাণ যাতে বজায় থাকে, রাষ্ট্র সেটাই নিশ্চিত করবে। তোমার বা আমার ধর্মের প্রতিপালন তার কাজ নয়, এটা প্রত্যেকের একান্ত নিজস্ব ব্যাপার। এই ছিলেন মহাত্মা। এই মহাত্মাকে আজকের দিনের যে ভারত, সেখানে এই মহাত্মাকেই আমাদের ফেরত আনতে হবে, এই মহাত্মারই হাত ধরে আমাদেরকে হাঁটতে হবে। তার সব কথা আমাদের মেনে নিতে হবে তার কোনো মানে নেই। তিনি নিজেই বলে গেছেন, আমার পাঠক ও অন্যান্য যারা আমার লেখা নিয়ে আগ্রহী তাদের আমি বলতে চাই যে আমার লেখায় পূর্বাপর সামঞ্জস্য দেখানো নিয়ে আমি আদৌ চিন্তিত নই। সত্যের সন্ধান করতে গিয়ে আমি অনেক ধারণা বর্জন করেছি, আবার অনেক নতুন জিনিস গ্রহণ করেছি। আমার বয়স হয়েছে বটে, তা বলে আমি এমন মনে করি না যে আমার অন্তরের বৃদ্ধি থেমে গেছে, বা দেহের বিলয়ের সঙ্গে সঙ্গে অন্তরের বৃদ্ধিও স্তব্ধ হয়ে যাবে। আমি যা নিয়ে চিন্তিত তা হলো মুহূর্ত থেকে মুহূর্তে সত্যের আহ্বানকে, আমার ঈশ্বরের আহ্বানকে পালন করা। তাই যদি কেউ আমার দুটি লেখার মধ্যে অসামঞ্জস্য দেখতে পান এবং তিনি আমার পবিত্রতার ওপর বিশ্বাস রাখেন, তাহলে তিনি যেন একই বিষয়ে বলা পরের বক্তব্যটাকেই গ্রহণ করেন, প্রথমটাকে নয়। এমন অনেক কথা তিনি বলেছেন যা আদপেই গ্রহণ করা চলে না। যেমন রবীন্দ্রনাথের সঙ্গে তার বিতর্কের কথা স্মরণ করতে পারি। এ নিয়ে অনেক ভালো ভালো বই বেরিয়েছে। গোপাল কৃষ্ণ গান্ধীর ফ্রেন্ডশিপ, অতি সম্প্রতি রুদ্রাংশু মুখার্জির একটি বই বেরিয়েছে। এখানে রবীন্দ্রনাথ এবং গান্ধীর একটা যে অদ্ভুত সম্পর্ক ছিল তা নিয়ে অনেক কথা আছে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। দু একটা উদাহরণ বলা যায়। গান্ধী মনে করেছিলেন, আমার মতো একজন লোক এটা বিশ্বাস করতে বাধ্য যে এই ভূমিকম্প, তিনি বিহারের ভূমিকম্পের কথা বলছিলেন, এই ভূমিকম্প আমাদের পাপের শাস্তি হিসেবে ভগবান কর্তৃক আনীত হয়েছে, বিশেষত অস্পৃশ্যতার যে পাপ তার ফল হিসেবে। বিহারের প্রাকৃতিক বিপর্যয় ও অস্পৃশ্যতার বিরুদ্ধে অভিযানের মধ্যে প্রগাঢ় সম্বন্ধ আছে। একটা প্রাকৃতিক বিপর্যয়কে গান্ধী পাপের সঙ্গে, মানুষের পাপের সঙ্গে মিলিয়ে দিলেন। রবীন্দ্রনাথের কাছে যেটা ছিল একটা উদ্ভট চিন্তা, তিনি লিখলেন, এটা অধিকতর দুর্ভাগ্যজনক এই কারণে যে আমাদেরই দেশবাসীর এক বৃহৎ অংশ অত্যন্ত সহজেই প্রাকৃতিক ঘটনার এই ধরনের অবৈজ্ঞানিক ব্যাখ্যা মেনে নেয়। আবার গান্ধী বলছেন, না ভেবেচিন্তে কোনো প্রতিজ্ঞা করো না, আর একবার যদি প্রতিজ্ঞা করো প্রাণ দিয়েও তা রক্ষা করো। রবীন্দ্রনাথের অবস্থান ছিল ঠিক উল্টো। যদি দেখো প্রতিজ্ঞাটা ভুল, তাহলে ছুঁড়ে ফেলে দাও। যেটা বলেছিলেন জাবালি, বলেছিলেন রামকে, রামায়ণেই এটার উল্লেখ আছে। জাবালি বলেছিলেন, তুমি একটা প্রতিজ্ঞা করেছিলে বলে তোমাকে সেটা রক্ষা করতে হবে, এমন কোনো কথা নেই। এটা করার কোনো মানে হয় না, কেন তুমি জানো যে এই প্রতিজ্ঞা করার, এই প্রতিজ্ঞা পালন, এই সত্য পালনটা এটা ভুল। মহাত্মার চিন্তায় বিপুল স্ববিরোধ। অনেক সময় তিনি এক পশ্চাদমুখী মতের প্রবক্তা, অনেক সময় তিনি অহিংসার সাহায্য নিয়ে বলপ্রয়োগ করেছেন। আমি আবার বলছি, অহিংসার সাহায্য নিয়ে বলপ্রয়োগ করেছেন। তার অনশন, তার যে অহিংস পথ যেটাকে বলছেন, সেটা মানুষের ওপর এমন একটা চাপ সৃষ্টি করে, এক ধরনের নৈতিক আধিপত্য তিনি চাপিয়ে দিতে সক্ষম ছিলেন। সেটা সবসময় যে ঠিক ছিল এমন মনে করার কোনো কারণ নেই। তার রাষ্ট্রচিন্তাও, তাতেও অনেক ফাঁক ফোকর।
শ্রেণী বিভাজন সেখানে গুরুত্ব পায় না। ধনিক শ্রেণীর সদিচ্ছার ওপর নির্ভরশীল তাঁর দুঃখীর দুঃখ মোচনের স্বপ্ন। জাতি প্রশ্নেও তাই, অস্পৃশ্যতা তাঁর কাছে অসহনীয়। একটু আগেই আমরা সেটা বলেছি যে ভূমিকম্পকে তিনি মনে করেছিলেন যে অস্পৃশ্যতার মতন পাপের ফলে ভূমিকম্প হয়েছে, যে অস্পৃশ্যতা তিনি মানতে চাননি। কিন্তু অস্পৃশ্যতার যে মূল জাতি বিভাজন তাকে তিনি অস্বীকার করতে চান না। তিনি মনে করেন যে এইভাবে জাতি বিভাজন থাকাটাই প্রয়োজন। বিভাজন তিনি মানবেন কিন্তু অস্পৃশ্যতা মানবেন না। এইরকম নানান স্ববিরোধ তার লেখার মধ্যে, তার জীবনের মধ্যে, তার আচরণের মধ্যে আছে। তা সত্ত্বেও আমরা আমাদের গান্ধীকে, তা সত্ত্বেও আমরা যে গান্ধীকে গ্রহণ করতে চাই এবং করা জরুরি বলে মনে করি, তার কারণ যে মানুষকে স্পর্শ করে তাকে আপন সত্তার অংশ করে নিয়ে অন্যায় অবিচারের প্রতিবাদে সরব হবার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন তাকে আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি তো নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এই শিক্ষা কোথায় পাবো আমরা? এত অমূল্য শিক্ষা। মুসলমানদের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিলেন। তিনি বিশ্বাস করতেন সংখ্যালঘুদের রক্ষা করা সংখ্যাগুরুর দায়িত্ব, কর্তব্য। তাদের সহনাগরিক করে তোলার মধ্যে দিয়েই দেশের নির্মাণের নিশ্চয়তা। এতে তিনি কোনো আপোষ করেননি, আপোষ করতে রাজি হননি, এবং তার জন্য তাকে প্রাণ দিতে হলো হিন্দুত্ববাদী নাথুরাম গডসের হাতে। আজকের দিনে ভারতবর্ষ যেদিকে চলেছে, দিনের পর দিন আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই আমরা দেখতে পাচ্ছি গান্ধীকে কিভাবে, গান্ধীর নাম নিয়েই গান্ধীকে আমাদের যে রাষ্ট্রীয় কল্পনা সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধীর যে রাজনৈতিক কর্মকাণ্ড, আমি বলছি না চিন্তার সঙ্গে একমত হতে হবে, কিন্তু তার যে কর্মকাণ্ড, বিশেষত এই যে সহিষ্ণুতার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, কথা শুনবার যে শিক্ষা দিয়ে গেছেন, এবং এই যে মানুষের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার শিক্ষা দিয়ে গেছেন। এই যে একটু আগে যে আমি বলছিলাম রাজকুমার শুক্লা এবং গান্ধী, এদের দুজনকে আলাদা করা যাবে না, এরাই তো নেতা। এই যে নেতৃত্বের শিক্ষা গান্ধী দিয়ে গেছেন, এই শিক্ষায় আমাদের এগিয়ে যেতে হবে। মহাত্মা মতো হতে পারার কেউ আছেন কিনা আমরা জানি না, কিন্তু রাজকুমার শুক্লারা তো আছেন। কথা শোনার রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করার গুরুদায়িত্ব পালনের মধ্য দিয়েই হয়তো আমরা গান্ধীজির সাধনার ধন, ভারতের বহুত্ববাদী স্বরূপ, তার গণতান্ত্রিক ঐতিহ্য, তার সহিষ্ণুতার ধারা, যাকে রক্ষা করার জন্য গান্ধীজি বারংবার অসহিষ্ণু হয়েছেন, তার অন্তরাত্মাকে বাঁচিয়ে রাখতে পারব। আমাদের সকলকেই হয়ে উঠতে হবে রাজকুমার শুক্লা। কথা শোনার ভিতর দিয়ে গড়ে তোলা যে সভ্যতায় গান্ধীজি জীবন দিয়েছেন, তার পুনরাধিষ্ঠানে রাজকুমার শুক্লার উত্তরাধিকারী ভারতবর্ষের জীবন কাঠি। গান্ধীজিকে এক লোক সামূহিক মহাত্মাকে পাবার জন্যই আমাদের প্রত্যেককেই রাজকুমার শুক্লা হয়ে উঠতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।